হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। বিষয়টা হচ্ছে, তোমাদের আগেও বলেছিলাম যে 5 মিনিট স্কুল হচ্ছে এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় টপিকের ক্লাস তোমরা পেয়ে যাবে। আর কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য এর থেকে ভালো ক্লাস বোধহয় আর কোথাও পাবে না। এবং আর একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে 5 মিনিট স্কুলের কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে হার্ডকোর কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া হয়। তো সেই গ্রুপে যে মক টেস্ট ছিল, আজকে সেই মক টেস্টের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নগুলো এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব, এবং কোন দিকটাতে জোর দেওয়া উচিত সেগুলো নিয়েও কথা বলবো। এবার তোমরা যদি কেউ 5 মিনিট স্কুলে যুক্ত হতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমরা তোমাদের যুক্ত হওয়ার লিঙ্ক দিয়ে দেবো, কিংবা আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রাখার। সেটার মাধ্যমেও তোমরা যুক্ত হতে পারো, যাতে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এই আরেকটা কথা, এই 5 মিনিট স্কুলে পড়াশুনো কিন্তু একদম ফ্রি, কোনো কিছুর জন্য কোনো ফিস দিতে হয় না। চলো শুরু করা যাক মক টেস্টের আজকের প্রশ্নগুলো নিয়ে ধরে ধরে আলোচনা। প্রথম প্রশ্ন ছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ফেলিওর অফ প্ল্যানিং বলা হয়? দেখো, ফেলিওর অফ প্ল্যানিং বা টোটাল ফেলিওর অফ প্ল্যানিং, এই কথাটা বলা হয় থার্ড FYP, থার্ড 5 ইয়ার প্ল্যান বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় ফেলিওর অফ প্ল্যানিং বা টোটাল ফেলিওর অফ প্ল্যান, পরের প্রশ্নটা হচ্ছে, প্রশান্তচন্দ্র মহালানবিশের নাম কোন FYP বা 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে সেকেন্ড FYP, সেকেন্ড বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এতে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছিল, যে মডেলটা ইউজ করা হয়েছিল, সেটার নামই ছিল নেহেরু মহালানবিশ মডেল বা মহালানবিশ মডেল। এরপর একটা কথা বলি, 2-এর পর সরাসরি 11 চলে গেছি, কারণ মাঝে যে রিজনিং অর্থাৎ জিআই এবং অঙ্কের প্রশ্নগুলো ছিল সেগুলো রাখছি ভিডিও শেষের দিকে, যাতে এক জায়গায় থাকলে তোমাদের বুঝতে সুবিধে হয়। সেই কারণে অঙ্ক এবং রিজনিংগুলো ভিডিওর শেষে আমি বুঝিয়ে দেব। কত সালে কুপল্যান্ড মিশন ভারতে আসে? দেখো, 3টে মিশনের নাম আমি অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেটা হচ্ছে কুপল্যান্ড মিশন, ক্যাবিনেট মিশন এবং ক্রিপস মিশন। কুপল্যান্ড মিশন ভারতে এসেছিল 1941 সালে। এর পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের পরামর্শদাতা কে ছিলেন? অর্থাৎ সাংবিধানিক পরামর্শদাতা বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন BN রাও, অ্যাডভোকেট BN রাও। পরের প্রশ্নটা ছিল, গণপরিষদের প্রথম অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতির নাম কে প্রস্তাব করেন? অনেকে একটা জিনিস ভুল করবে, যা দেখে নেবে যে অস্থায়ী সভাপতির নাম এই পর্যন্ত পড়েই তোমরা লিখে দেবে যে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। কিন্তু প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে অস্থায়ী সভাপতির নাম কে প্রস্তাব করেন। আজকাল পিএসসিও এরকম ঘুরিয়ে একটু প্রশ্ন দেয়। নাম প্রস্তাব করেন তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি JB কৃপালিনী। তাহলে কে নাম প্রস্তাব করেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম অস্থায়ী সভাপতি হিসেবে প্রস্তাব করেন জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি JB কৃপালিনী। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন গণপরিষদের কততম অধিবেশন বসেছিল? দেখো, গণপরিষদের 5ম অধিবেশন বসেছিল। সংবিধান সংক্রান্ত আমাদের প্রথম ভিডিওতে অবশ্যই এগুলোর ডিটেল পেয়ে যাবে। সেটা হচ্ছে, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন 5th সেশন বা 5ম অধিবেশন বসেছিল গণপরিষদের। এইটা শুরু হয়েছিল 14ই আগস্ট মধ্যরাত্রে। অ্যাকচুয়াল ভারতবর্ষের স্বাধীনতা অ্যানাউন্স করার জন্যই এই অধিবেশনটা বসেছিল। এরপরে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মার্ক দ্য সিনোনিম। সব সিনোনিমগুলো আমি এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউটের কথাটার অর্থ হচ্ছে, অ্যাকিউট কথার অর্থ হচ্ছে তীব্র বা সূক্ষ্ম কিংবা জটিল। দেখো, এই সিনোনিম সংক্রান্ত অলরেডি আমাদের বেশ কয়েকটা ভিডিও ক্লাস হয়ে গেছে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করে নিতে পারো, দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধে হবে।
এই তাহলে তীব্র বা সূক্ষ্ম বা জটিল এই কথাটা কি দ্বারা প্রকাশ করা হয়? কিন, KEEN, কিন। কিন কথাটার অর্থ হচ্ছে অ্যাকিউট। এর পরের যে শব্দটা সেটা হচ্ছে অ্যাপেটাইট। অ্যাপেটাইট কথার অর্থ হচ্ছে ক্ষুধা। অ্যাপেটাইট কথার অর্থ হচ্ছে ক্ষুধা বা রুচি বা প্রবৃত্তি। তাহলে এই অ্যাপেটাইটকে এখানে দেওয়া আছে অপশান আউটরেজ, লঙ্গিং, অ্যাসেন্ট আর কনসেন্ট। বুঝতেই পারছো যে লঙ্গিং শব্দটা এখানে হবে LONGING। অনেক সময় আমরা টেস্ট কথাটাও বলি, টেস্ট এই কথাটাও বলি। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিওম বা অ্যাক্সিওম। অ্যাক্সিওম কথার অর্থ হচ্ছে সর্বজন গ্রাহ্য বা সর্বজন বিদিত, সর্বজন বিদিত। কিংবা ধরো স্বতঃসিদ্ধ বা সত্য, স্বতঃসিদ্ধ, এই কথাগুলো আমরা অ্যাক্সিওম কথাটা দ্বারা বা অ্যাক্সিওম কথাটা দ্বারা প্রকাশ করি। দেখো অপশান দেওয়া আছে অ্যাফোরিজম, ওয়ান্ট, থিওরি, অ্যাকসেপ্ট। তাহলে কি হয়ে যাবে না অ্যাফোরিজম। অ্যাফোরিজম কথাটার অর্থ হচ্ছে সর্বজন বিদিত বা অ্যাক্সিওম। এরপরে আছে অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল কথাটার অর্থ হচ্ছে প্রশংসনীয়, প্রশংসনীয়। অপশান কি কি আছে দেখো, অ্যাকসেপ্ট, ফরচুনেট, অ্যাকসেপ্টেড, এগ্রি। হয়ে যাবে তাহলে ফরচুনেট। এরপরে আছে অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি কথার অর্থ হচ্ছে নৃশংসতা বা নৃশংস বা ঘৃণ্য। তাহলে কি হবে, প্রথমেই আছে দেখো এনরমিটি। এনরমিটি কথাটার অর্থ হচ্ছে নৃশংস বা পাশবিক। তাহলে অ্যানিমেলিটি বলতেও আমরা অ্যাট্রোসিটি কথাটাকে বুঝি। তাহলে অ্যাট্রোসিটির অপশান হয়ে যাবে এনরমিটি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 15 ছিল দেখো, সংবিধানের খসড়া রচনা করার সময় খসড়া কমিটির কোন সদস্য মারা যান? দেখো খসড়া কমিটি কথাটার অর্থ হচ্ছে ড্রাফটিং কমিটি। জানো যে একটা ড্রাফটিং কমিটি ছিল যেটা লিড করছিলেন BR আম্বেদকর। BR আম্বেদকরের নেতৃত্বে একটা ড্রাফটিং কমিটি, COMMITTEE কমিটি বানানটা এটা, একটা ড্রাফটিং কমিটি গঠন হয় যারা সংবিধান রচনার কাজ করেছিল। এই সংবিধান কমিটি ডিপি খৈতান নামে যে ভদ্রলোকের সদস্য ছিলেন, তিনি এই সংবিধান লিখতেই মারা যান। মানে এই সংবিধান কমিটি শেষ হওয়ার আগেই, সংবিধান রচনা হওয়ার আগেই তিনি মারা যান। এরপর হচ্ছে প্রথম যখন সংবিধান গৃহীত হয় তখন তাতে কতগুলি ধারা ছিল? দেখো প্রথমে সংবিধান যখন লেখা হয় তাতে 395টি ধারা ছিল, ঠিক আছে, 395টি ধারা বা আর্টিকেল ছিল। এখন কটা আছে? এখন আছে 448টি আর্টিকেল। এখন আছে 448টি আর্টিকেল, তখন ছিল 395টি আর্টিকেল। সংবিধানের কোন অংশ অর্থাৎ পার্ট পঞ্চায়েত ও তার কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে? তোমরা জানো সহজে পার্ট আর শিডিউল কিভাবে মনে রাখতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের দুটো ভিডিও আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে কোনটা না, পার্ট 9, পার্ট IX বা 9, এই পার্ট 9-এ পঞ্চায়েত ও তার কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন ছিল ভারতীয় সংবিধানের কোন অংশে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বা সরকারি ভাষা সম্পর্কে বলা হয়েছে? দেখো তোমরা এটা সবাই জানো যে শিডিউল 8 আর পার্ট 17-এ সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের কোন শিডিউলে মিউনিসিপ্যালিটি ও তার কার্যাবলী সম্পর্কে বর্ণিত আছে? তোমরা প্রত্যেকেই এটা জানো, শেষ যে শিডিউলটা অবশ্যই দেখে নিও। আর এটা আমি বলে দিচ্ছি না, তোমাদের জন্য প্রশ্ন থাকলো, কারণ পার্ট আর শিডিউলের ভিডিওটা তোমরা কিভাবে দেখেছো সেটার জন্যই আমি এটা বলে দিচ্ছি না। পরেরটা হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস কে? এটাও বলে দিচ্ছি না, কারণ তোমরা এটা জানো। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার কিছু প্রয়োজন নেই বলেই আমি মনে করি। তবে এই প্রশ্নটা নিয়ে মাঝে মাঝেই বিতর্ক হয়েছে, কারণ কোনো একটা পরীক্ষাতে আমি PSCকে উত্তর দিতে দেখেছিলাম সুপ্রিম কোর্ট, কিন্তু প্রকৃতপক্ষে হওয়ার কথা ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ভারতীয় সংবিধান অনুসারে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। পরবর্তীকালে অন্য পরীক্ষাতে আবার PSC জনগণ কথাটাকেও মেনে নিয়েছে, মান্যতা দিয়েছে। পরের প্রশ্নটা দেখে নাও, কোন রোগকে 4D সিনড্রোম বলা হয়? তোমরা জানো পেলেগ্রা যে রোগটা আছে, পেলেগ্রা, এই রোগটাকে বলা হয় 4D সিনড্রোম, কারণ এখানে যে 4টে লক্ষণ দেখা যায় তারা D দিয়ে শুরু, ডিমেনশিয়া, এরকম 4টে লক্ষণ দেখা যায়, সেই জন্য একে বলা হয় 4D সিনড্রোম। অলরেডি আমাদের ভিটামিনের অভাবজনিত রোগ নিয়ে ম্যাডাম একটা ক্লাস অলরেডি নিয়েছেন, তো সেই ক্লাসটা তোমরা একটু দেখে নিও, তাহলে এইগুলো তোমাদের খুব বুঝতে সুবিধা হবে এবং কখনোই ভুল হবে না।
এইবার হচ্ছে নিয়াসিনের অভাবে কোন রোগ হয়? তোমরা জানো নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডের অভাবে পেলেগ্রা রোগ হয়। এইবার দেখো কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলা হয়? জানো যে ভিটামিন কে এই ভিটামিনটিকে বলা হয় অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর। কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তোমরা জানো ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, তাই এটাকে অ্যান্টি রিকেটিক বা অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর বলা হয়। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তোমরা জানো যে প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাই। কি পাই না, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনে বাধ্য করা হয় কিংবা অবস্থান পরিবর্তন করা হয় তাকে বলা হয় বল। এবার হচ্ছে ভরবেগের এসআই একক কি? তোমরা জানো ভরবেগ সমান ভর গুণ বেগ। এইবার এসআই পদ্ধতিতে ভরের একক কি? কিলোগ্রাম। আর বেগের একক কি? বেগের একক তোমরা জানো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরবেগের একক হয়ে যায় কিলোগ্রাম মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। দ্রুতি, পরের প্রশ্ন হচ্ছে দ্রুতি ও বেগ কখন সমান হবে? দ্রুতি ও বেগ তখনই সমান হবে যখন কণা বা বস্তুটি সরল রৈখিক পথে চলবে বা সরল রেখা বরাবর চলবে এবং উল্লেখ করে দিতে হবে সরল রেখা বরাবর একই দিকে চলবে, একই ডিরেকশানে চলবে। যেহেতু বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই এটা উল্লেখ করে দেব। দ্রুতি, বেগ, সরণ মন্দন নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা একটু দেখে নিও। পরের প্রশ্নটা দেখো, এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কি? তোমরা জানো বলের অভিকর্ষীয় একক হচ্ছে কিলোগ্রাম ভার বা কিলোগ্রাম ওয়েট। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এটা সবার জানা, চৌরি চৌরা ঘটনা বা চৌরি চৌরা ইনসিডেন্ট। কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয়? 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয়। যখন গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন সেই বছর কোন গোলটেবিল বৈঠক হয়েছিল? তোমরা জানো যে 1930 সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিলেন, তাহলে ওই বছর কোনটা হয়েছিল না প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। কি হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি হয় গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। কত সালে কংগ্রেস অর্থাৎ জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করে? 1929 সালে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি ঘোষণা করে। কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়? 1905 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। তাহলে 1905 সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। কত সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। ওই বছরই গোপালকৃষ্ণ গোখলে মারা যান। কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহের পরীক্ষা করেন? তোমরা জানো যে চম্পারণ, বিহারের চম্পারণ বলে যে জায়গাটা আছে, সেখানে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ প্রয়োগ করেছিলেন, যেটাকে চম্পারণ সত্যাগ্রহ নামে আমরা চিনি। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। কোথায় না ঢাকা। এখানে শালিমুল্লাহ বলে একটা নামও তোমাদের বলেছিলাম। কাকে শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা হয়? উডের ডেসপ্যাচ। এই উডের ডেসপ্যাচ 1854 সালে যে উডের ডেসপ্যাচ এসেছিল সেটাকেই বলা হতো শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, ডেভিড হেয়ার। পরের প্রশ্নটা হচ্ছে, রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক আখ্যা দেন কে? তোমরা জানো যে নেহেরু বা জওহরলাল নেহেরু হচ্ছে রাজা রামমোহন রায়কে বলেছিল ভারতীয় জাতীয়তাবাদের জনক। এটা নিয়ে অলরেডি ইতিহাসের ভিডিওতে আমাদের এই তথ্যগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম যে ওনাকে ভারত পথিক বলেছিলেন রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদের জনক বলেছিলেন নেহেরু। ওনার অনেকগুলো নাম ছিল, যে ভারতীয় নবজাগরণের ভোরের শুকতারা,
প্রথম আধুনিক মানুষেরও নাম ছিল অনেকগুলো, একটু দেখে নিও, এগুলো খুব মনে করে খেয়াল করো। দেখো এরপর অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে 45 কিলোমিটার পথ একবার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে? জানো কত সহজে আমরা এটা করে ফেলতে পারি। কী হবে? 45 on 15 প্লাস 45 on 5, দ্যাট ইজ 3 প্লাস 9 ইকুয়ালস 12 আওয়ার। কিভাবে করলাম? আমি অলরেডি তোমাদের শর্টকাট টেকনিক, এই নৌকো স্রোতের শর্টকাট টেকনিক শিখিয়েছি। শর্টকাট টেকনিক নিয়ে একটা ভিডিও আমাদের আছে, সেটা দেখে নিও। সেখানে এই অঙ্কগুলো শর্টকাট টেকনিক খুব ভালোভাবে এবং ডিটেলে বুঝিয়ে দেওয়া আছে, এবং ওটা না দেখলে তুমি মিস করে যাবে এই অঙ্কগুলো কীভাবে সেকেন্ডের মধ্যে করে যাওয়া যায় তার পদ্ধতিটা। এর পরের অঙ্কটা দেখো, একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 কিলোমিটার পথ যায় এবং 4 ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে প্রতি ঘন্টায় তার গড় বেগ কত? এই গড় বেগ কত হবে না, 2 গুণ 5 অন 4 2 6, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, 2 3 6, দ্যাট ইজ 5 on 3 কিলোমিটার পার আওয়ার। অলরেডি যারা এই নৌকা ও স্রোতের শর্টকাট টেকনিক সংক্রান্ত ভিডিওটা দেখে নিয়েছো, তারা এটা খুব সহজে করতে পারবে, এইভাবে কম টাইমে জাস্ট মুখে মুখে করে ফেলতে পারবে। আশা করি এটার জন্য তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেওয়ার পরে আর কোনো অসুবিধা হবে না। আমাদের যদি আমি সম্ভব হয় ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভিডিওটা, আদারওয়াইজ তুমি আমাদের চ্যানেলে গিয়ে আপলোডসে দেখে নিতে পারো নৌকো স্রোতের শর্টকাট টেকনিক সংক্রান্ত ভিডিও। পরের প্রশ্নটা দেখো, এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? অলরেডি কাউন্টিং ফিগারসে কাউন্টিং নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অর্থাৎ ত্রিভুজের সংখ্যা গোনার জন্য অনেকগুলো ভিডিও তোমাদের আমি দিয়েছি, সেইগুলো কাইন্ডলি একটু দেখে নিও। কীভাবে গুনবো দেখো, এই চিত্রে আছে 1 2 3 4, আমি শুধু এইটুকু অংশ প্রথমে দেখে নিচ্ছি। এখানে কত আছে? 1 2 3 4, তাহলে 4 যদি আমি ত্রিভুজ গুনতে পারি, তাহলে এই অংশটাতে মোট ত্রিভুজ আছে কটা? হাইয়েস্ট কাউন্ট মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট ইজ 8। আবার এই অংশটা দেখো, এখানেও 1 2 3 4, তাহলে কি হচ্ছে? হাইয়েস্ট কাউন্ট মাল্টিপ্লাইড বাই 2, দ্যাট ইজ 8। তাহলে কটা হলো? 8 8, 8 যোগ 8, তাহলে কি 16টা? তা নয়। দেখো এইটা হলো ছোট ছোট অংশ দুটোই যখন ভাগ করে নিলাম, এবার পুরোটা যখন জুড়ে দিচ্ছি তখন দেখো এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, তাহলে +2, তার মানে কত হয়ে গেল? 18। তাহলে এই চিত্রে কটা ত্রিভুজ আছে? মোট 18টা ত্রিভুজ আছে। এবার দেখো পরের অঙ্কটা, পরেরটা আবার একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? এটাও অলরেডি তোমাদেরকে ভিডিওয়ে আমি ডিসকাস করেছি। কিভাবে করব দেখো, এই অংশটা দেখো শুধু 1 2, তাহলে এই অংশে কটা ত্রিভুজ আছে? 3টে। তাহলে দেখো প্রত্যেকটা এরকম 3টে করে কটা আছে? 1 2 3 4, তাহলে 4 গুণ 3 কটা হয়ে যাচ্ছে? 12টা, ঠিক আছে। আর এটায় কটা ত্রিভুজ আছে? একটাও ত্রিভুজ নেই, যেহেতু এর মাঝে কোনো ভাগ টাগ করা নেই, তাহলে এটাতে মোট কটা ত্রিভুজ আছে? মোট ত্রিভুজ আছে 12টি। তাহলে এই চিত্রে ত্রিভুজ আছে 12টি। এবার দেখো আছে কোয়েশ্চেন নাম্বার 47, 1 4 সরি 1 3 1 4 1 5 এর চতুর্থ সমানুপাতি কত? যদি ধরে নাও এর চতুর্থ সমানুপাতিটা হচ্ছে x, তাহলে কি হয়ে যায়? 1 3 = 1 4 সমান 1 5 = x, তার মানে কি হয়? 1 3 on 1 4 সমান 1 5 on x, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, 1 3 গুণ 4 1 সমান 1 on 5x। এইবার এটাকে সমাধান করে ফেলতে পারবে। তাহলে কিভাবে হবে দেখো, এই 5xটাকে যদি একদিকে রেখে দাও, 1/x বা 1 on x ইকুয়ালস 4 গুণ 5 on 3, তাহলে এইভাবে আমরা x এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। দ্যাট ইজ x এর মান কি হয়ে যাবে? 3 on 20, তাহলে চতুর্থ সমানুপাতি হয়ে যাবে 3 on 20। অনুপাত সমানুপাত সংক্রান্ত ভিডিওতে অলরেডি এটা আমি ডিসকাস করেছিলাম। এইবার 48 আছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3, ওই মিশ্রণ থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে জল ও দুধের অনুপাত সমান হবে? দেখো অলরেডি মিশ্রণ সংক্রান্ত ভিডিওতে এটা শর্টকাট টেকনিক তোমাদের দেখিয়েছিলাম। যারা এখনও অ্যাটেন্ড করনি ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, মিশ্রণের শর্টকাট টেকনিক নিয়ে যে আমরা যে ভিডিওটা করেছিলাম। তাহলে এখানে কত পরিমাণ অংশ তুলে নিতে হবে? তুলে নেব আমরা 1/2 × 5 - 3 on 5, তার মানে 1 2 গুণ 2 5, তাহলে 1 5 অংশ। তাহলে মিশ্রণের 1 5 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে জল ও দুধের পরিমাণ সমান হবে।
দেখো কোয়েশ্চেন নাম্বার 49 আছে, 1 কুইন্টাল দুধের সাথে জল মিশিয়ে ওই জল মিশ্রিত দুধকে ক্রয় মূল্যে বিক্রি করে 12.5% লাভ করতে হলে কত জল মেশাতে হবে? 1 কুইন্টাল দুধের সাথে জল মিশিয়ে ওই জল মিশ্রিত দুধকে ক্রয় মূল্যে বিক্রি করে 12.5% লাভ করতে হলে কত জল মেশাতে হবে? তোমরা জানো 1 কুইন্টাল মানে হচ্ছে 100 লিটার। এইবার 100 লিটার জলের সঙ্গে কতটা 100 লিটার দুধের সাথে কতটা জল মেশাতে হয় ক্রয় মূল্যে বিক্রি করে লাভ করতে হলে, সেটা নিয়ে একটা শর্টকাট টেকনিক আমি তোমাদের শিখিয়েছিলাম। বলেছিলাম এই যেটা দেওয়া থাকবে এই লিটার, তাহলে এখানে কত 12.5 লিটার জল তোমাকে মেশাতে হবে। তো অবশ্যই মিশ্রণের শর্টকাট টেকনিকের ভিডিওটা দেখে নিও, তাহলে এই অঙ্কগুলো এভাবে চোখে দেখে করে ফেলতে পারবে। এরপর কোয়েশ্চেন নাম্বার 50টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 16, 14, 4, 15, 34 হোয়াট, 3, 4, 15 এই হোয়াটের জায়গায় বা কোয়েশ্চেন মার্কের জায়গায় সংখ্যা বসাতে বলেছে। লক্ষ্য করে দেখো, আমি যদি এই ফার্স্ট রো আর ফার্স্ট কলাম মেলাই, কি হচ্ছে দেখো, 16 যোগ 15 যোগ 3 কী হয়ে যাচ্ছে 34। আবার দেখো এদিক থেকেও হয়ে যাচ্ছে 34, 16, 14, 4, 30, 4, 34 হয়ে যাচ্ছে। এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম মেলাও, দেখো সেকেন্ড রোতে হয়ে যাচ্ছে 64, তাহলে সেকেন্ড কলামেও হবে 64। সেটা কত হচ্ছে দেখো এখানে 15 যোগ 34, তাহলে 64 থেকে 15 যোগ 34 এইটা বাদ দিয়ে দাও, দিলে কি হচ্ছে হয়ে যাচ্ছে 15। এইটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের আছে, সেটা তোমরা মন দিয়ে দেখে নিও একটু, তাহলে এটা করতে এই রকম সমস্যাগুলো যেগুলো খুব কমন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেগুলো করতে তোমাদের সুবিধে হবে। এছাড়া দেখো ব্লাড রিলেশনের ওপর একটা জিআই দেওয়া ছিল, PQRSTU আর রিলেটেড টু ইচ আদার অ্যাজ স্টেটেড হিয়ার। Q is U's daughter-in-law, S is P's only grandchild, R is S's uncle, P has only 2 children, U and R, 1 male and 1 female। তাহলে এইটাকে যদি আমরা সাজিয়ে নিই কীভাবে হচ্ছে দেখো, কি বলা আছে, P has only 2 children। আচ্ছা দেখো আমরা এটা সাজাতে শিখিয়েছিলাম, কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখো। তাহলে এটা হয়ে গেল ফ্যামিলি ডায়াগ্রাম। এই ফ্যামিলি ডায়াগ্রামটা আমরা কিভাবে বানাই সেটা নিয়ে অলরেডি ব্লাড রিলেশনের সেকেন্ড ভিডিওতে ডিসকাস করেছিলাম, যে এই ফ্যামিলি ট্রিটা কিভাবে সাজাবো, কিভাবে এই কোডিংগুলো করব, অর্থাৎ কোথায় সার্কেল দেবো, কোথায় স্কোয়ার করব, এইগুলোর একটা ভিডিও আমরা করেছিলাম অলরেডি। তো যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও সেটা, তাহলে এই ট্রিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এরপরে বলা আছে দেখো, ইফ এ গার্ল ভি ইজ ম্যারিড ইনটু দ্য ফ্যামিলি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি অ্যান্ড এস? কী হবে, ভি যদি ম্যারিড হয় তাহলে এখানে একমাত্র আনম্যারিড ছেলে কোথায় পাচ্ছি, একমাত্র পাচ্ছি এই আর, একমাত্র পাচ্ছি এই আর, তাহলে সে ম্যারিড হতে পারে একমাত্র এই আর এর সঙ্গে। যদি আর এর সঙ্গে ম্যারিড হয় তাহলে ভি এর সঙ্গে এস এর কী সম্পর্ক হবে দেখো, ভি হয়ে যাবে এস এর আন্ট, ভি কে হয়ে যাবে এস এর আন্ট। আশা করি বোঝাতে পারলাম। এছাড়াও এখানে দুটো অঙ্ক ছিল, সেই অঙ্ক দুটো কী কী আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বার্ষিক 9% চক্রবৃদ্ধি হারে কত টাকার 2 বছরের সবৃদ্ধিমূল হবে 29,702 টাকা 50 পয়সা। দেখো চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আছে, অ্যামাউন্ট ইকুয়ালস পি ইন্টু 1 প্লাস আর অন 100 টু দি পাওয়ার এন, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজে এটা করে ফেলতে পারবে, এবং এই অঙ্কটা অলরেডি তোমাদের আমি করিয়েছি চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত ভিডিওতে, তাই এটা আর করে দিচ্ছি না। আরেকটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তো সরল সুদ বের করে চক্রবৃদ্ধি সুদ বের করে ফেলবে, দুটোর পার্থক্য যেভাবে নির্ণয় করতে হয় জাস্ট বিয়োগ করে দিলেই পার্থক্যটা পেয়ে যাবে। এই দুটো অঙ্ক তোমাদের জন্য আমি ছেড়ে দিচ্ছি, যদি কারো করতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি এই দুটো অঙ্কও তাহলে তোমাদের জন্য অবশ্যই করে দেব পরবর্তীতে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং কাজে আসবে। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।